সুধী দর্শক মণ্ডলী, আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের এটিএন সংলাপে। আমাদের আজকের বিষয় দেশ জুড়ে বিক্ষোভ ও বিশৃঙ্খলা। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান, ডিন কলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়। এছাড়াও রয়েছেন জনাব মোর্তাজুল করিম বাদরু, রাজনীতিবিদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আমাদের সাথে অনলাইনে যুক্ত রয়েছেন মোহাম্মদ তানভীর আহমেদ, জনস্বার্থে মামলাকারী আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। এছাড়া অনুষ্ঠানটি ফেসবুক পেজে সরাসরি দেখতে facebook.com/ATN বাংলা অনলাইনে ক্লিক করুন। আমরা শুরু করব অধ্যাপক সিদ্দিকুর রহমান খান আপনাকে দিয়েই। আমরা দেখছি যে বেশ কিছুদিন ধরেই একটা কেমন জানি অস্থিতিশীল অবস্থা। সমন্বয়ক বা ছাত্ররা বিভিন্ন জায়গায় জড়ো হয়ে যাচ্ছে, দাবি দেওয়া চলছে, প্রশাসন ব্যবস্থা, আইন শৃঙ্খলা, আমাদের নিত্য যে পণ্যগুলো রয়েছে, ব্যবহার্য পণ্য, এগুলো প্রাইস হাইক, সব কিছু মিলিয়ে কেমন জানে একটা বিশৃঙ্খল অবস্থা। আপনার বিশ্লেষণটা কি এই জায়গায়? ধন্যবাদ আপনাকে এবং আমার সাথে এইখানে স্টুডিওতে যিনি যুক্ত আছেন মোর্তাজুল করিম বাবলু ভাই, এবং অনলাইনে আমাদের সাথে যিনি যুক্ত আছেন জনাব অ্যাডভোকেট তানভীর সহ এটিএন বাংলার দর্শক যারা এই মধ্যরাতে আমাদের এই অনুষ্ঠান শুনছেন, সবাইকে শুভেচ্ছা। আপনি যেমনটা বলছিলেন যে বাংলাদেশে সব জায়গায় একটা অস্থির অবস্থা বিরাজমান আছে বর্তমানে। আমরা যদি এইভাবে বিষয়টাকে দেখি যে বাংলাদেশে একটা প্রবল ছাত্র জনতার গণ অভ্যুত্থান, রক্তস্নাত গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা প্রায় ১.৫ দশকের একটা স্বৈরাচারী রেজিমের পরিবর্তন হয়েছে, ফ্যাসিস্ট একটা সরকারের পতন হয়েছে, এবং সেই সরকারের যিনি প্রধানমন্ত্রী তিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন, এবং একটা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটা অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বভার গ্রহণ করেছে। এই সরকার প্রায় ১০০ দিন তাদের পূরণ হতে চলল। এই ১০০ দিনে আমরা যদি লক্ষ্য করি তাহলে এই সরকারকে নানামুখী চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হয়েছে। প্রথম কথা হলো যে শেখ হাসিনা ১.৫ দশক তার নেতৃত্বে যে একটা স্বৈরাচারী সরকার বাংলাদেশে ছিল, সেই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে দীর্ঘ প্রায় ১.৫ দশক ধরেই আমাদের ডান পাশে যিনি বসে আছেন জনাব মোর্তাজুল করিম বাবলু, তার যে রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তাদের সাথে সমমনা এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনে যে সমস্ত রাজনৈতিক দলগুলো ছিল, তাদের একটা ১.৫ দশকের একটা আন্দোলন কিন্তু এই সরকারের বিরুদ্ধে ছিল। কিন্তু আমরা দেখেছি ১.৫ দশকের আন্দোলনের চূড়ান্ত পরিণতিটা হয়নি। সেই চূড়ান্ত পরিণতিটি হয়েছে ছাত্র জনতার একটা প্রবল গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। সেই গণ অভ্যুত্থানেও ছাত্র জনতার সাথে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো কিন্তু মাঠে থেকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তারা এই আন্দোলনটা সফল করেছে, এবং পরিশেষে আমরা সহস্রাধিক মানুষের জীবনের বিনিময়ে এবং বহু মানুষের যারা আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, যারা অন্ধত্ব বরণ করেছেন, এমন মানুষের ত্যাগের বিনিময়ে এই সরকারের পতন হয়েছে। এখন দেখেন, এই সরকারের পতনের পর বাংলাদেশে কিন্তু এমনভাবে আকস্মিকভাবে এই সরকারটির পতন হয়েছে, একটা নতুন সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য যে প্রস্তুতিটি ছিল বা রাজনৈতিক দলগুলো যেমনভাবে প্রস্তুত থাকে, আমাদের কিন্তু ওই ধরনের ঠিক প্রস্তুতিটা ছিল না। সেই কারণে শেখ হাসিনার ৫ আগস্ট পতনের পর সরকার গঠন করতেই কিন্তু আমাদের ৮ আগস্ট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে, এবং এরপরেও এই সরকার সাম্প্রতিক সময়ে ৩য় দফার মতো সম্প্রসারণ হয়েছে, এবং সেই সরকারে যারা দায়িত্বভার গ্রহণ করেছেন প্রত্যেকেই কিন্তু বাংলাদেশে কোনো না কোনোভাবে নিজ নিজ ক্ষেত্রে তারা সুপরিচিত মানুষ এবং প্রতিষ্ঠিত মানুষ। তবে তারা রাজনীতির অঙ্গনের মানুষ কেউ না, রাজনীতির অঙ্গনের মানুষ কেউ না। তারা কেউ পেশাজীবী, বিভিন্ন পেশার সাথে সংশ্লিষ্ট আছেন। তো এইরকম মানুষ নিয়ে এই একটা সরকার গঠিত হয়েছে, এবং এই সরকার গঠনের পর আপনি দেখবেন যে ১ সপ্তাহ বাংলাদেশে কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল না। ছাত্র জনতা সেই সময়ে বাংলাদেশের মানুষের নিরাপত্তা তারা নিয়েছে, সড়কে নিরাপত্তা বিধান করার চেষ্টা করেছে। এরকম একটা অবস্থার মধ্য দিয়ে এই সরকারের যাত্রা শুরু হয়েছে, এবং যাত্রার পরপরই এই সরকারকে দেশি বিদেশি কতগুলো ষড়যন্ত্রের মোকাবেলা করতে হয়েছে। আপনি জানেন
যে এই সরকার দায়িত্বভার গ্রহণ করার পরপরই বিগত পতিত সরকারের মানে পরম বন্ধু ভারতের পক্ষ থেকে বাংলাদেশের একটা সংখ্যালঘু ইস্যুকে কেন্দ্র করে এক ধরনের রাজনৈতিক অস্থিতিশীলতা এবং আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশকে একটা প্রশ্নবিদ্ধ এই সরকারকে একটা চাপে ফেলার চেষ্টা করা হয়েছে। জুডিশিয়াল কোর একটা প্রচেষ্টা সেখানে হয়েছিল। তারপরে আমরা দেখব যে আনসারদের একটা মানে বিদ্রোহের মতো একটা পরিস্থিতি হয়েছিল। এই পরিস্থিতিগুলোর সাথে আছে যে দীর্ঘদিন 15 বছর যে সমস্ত মানুষ নানা রকমের বঞ্চনার শিকার হয়েছিল, নানা ধরনের মানে শোষণের শিকার হয়েছিল, সেই মানুষগুলোর ন্যায্য দাবি দাওয়াগুলো নিয়েও সরকারের কাছে এক ধরনের তাদের প্রত্যাশা আছে এবং সেই প্রত্যাশাগুলো নিয়ে তারা প্রতিনিয়ত মাঠে নামছে। কিন্তু বাংলাদেশের যে বর্তমান ক্ষমতাসীন সরকার, সেই সরকারের কিন্তু নানা সীমাবদ্ধতা আছে। এক ধরনের সীমাবদ্ধতা হলো আপনি গত সরকারের সময় রাষ্ট্রের 3টা গুরুত্বপূর্ণ অঙ্গশক্তির কথা যদি আমরা বলি, সেখানে নির্বাহী বিভাগ, শাসন আইন বিভাগ এবং বিচার বিভাগ, এই 3টা বিভাগকেই কিন্তু কলুষিত করা হয়েছে। এক ধরনের দলীয়করণের মধ্য দিয়ে এইগুলোর মানে একেবারে চরমভাবে এইগুলোকে বিপর্যয়ের মধ্যে দেওয়া। অর্থনৈতিক ক্ষেত্রে আমরা অনেক উন্নয়নের কথা বলেছি, কিন্তু এই সরকারের পতনের পর বাংলাদেশের অর্থনীতির যে চিত্র আমাদের সামনে তুলে রীতিমতো একটা ভয়াবহ। শেয়ার বাজার কেলেঙ্কারি থেকে আমাদের ব্যাংক ব্যবস্থাপনা সমস্ত কিছু দেউলিয়ার দ্বার প্রান্তে। তো এই অবস্থায় মানুষ যখন সরকারের কাছে তাদের ন্যায্য দাবি দাওয়াগুলো নিয়ে আসছে, সেই দাবিগুলোর যৌক্তিকতা আছে, ন্যায্যতা আছে, কিন্তু সেই দাবি দাওয়াগুলো পূরণের সক্ষমতা এই সরকারের এখনই নেই। কারণ আপনি 15 বছর 16 বছর ধরে যে ভাঙন তৈরি হয়েছে, সেই ভাঙনটাকে রোধ করার জন্য যে মেকানিজমগুলো দরকার, সেই মেকানিজমগুলো পুরোপুরি সরকার এখনো গুছিয়ে উঠতে পারে নাই। ফলে প্রতিনিয়ত এই সরকারকে নানামুখী তৎপর মানে বিক্ষোভের মুখে পড়তে হয়েছে। আপনি দেখেন আমাদের অর্থনীতির একটা বড় নিয়ামক শক্তি হচ্ছে আমাদের গার্মেন্টস শিল্প। সেই গার্মেন্টস শিল্পকে নিয়ে বাংলাদেশে কিন্তু বহু পুরনো ধরনের মানে কি বলবো ষড়যন্ত্র আছে। সেই গার্মেন্টস শিল্পেও আমরা দেখি যে এক ধরনের অস্থিতিশীলতা, এবং সেই অস্থিতিশীলতার সাথে এটা যে শ্রমিকদের, আমরা অবশ্যই মনে করি যে শ্রমিকরা কিন্তু গার্মেন্টস মালিকদের এক ধরনের শোষণের মধ্যে তারা আছে এবং তারা তাদের ন্যায্য দাবিগুলো নিয়ে সেখানে আন্দোলন করে, কিন্তু এই ন্যায্য দাবির পিছনেও কিন্তু কুচক্রী মহলের একটা অনেক সময় থাকে। আমরা সাভারের যেখানে দেখেছি 2-1 জনকে গ্রেপ্তার করার পর কিন্তু পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। এখন গাজীপুরে এই ধরনের চলছে। এবং আজকে আরেকটা নতুন জিনিস আমরা দেখেছি যে সেখানে সম্পৃক্ত হয়েছে যে আমাদের স্বাস্থ্য উপদেষ্টা আমাদের পঙ্গু হাসপাতালে ব্রিটিশ হাই কমিশনারকে নিয়ে তিনি আহতদের পরিদর্শনে গিয়েছিলেন, সেখানেও কিন্তু একটা অবস্থা তৈরি হয়েছে। তো আমরা যেটা বলতে চাচ্ছি যে মানুষ দেখেছে যে একটা বিদ্রোহ, বিক্ষোভ, তারপরে আন্দোলন কর্মসূচির মধ্য দিয়ে একটা মানে পরম পরাক্রমশালী স্বৈরাচারের পতন ঘটানো সম্ভব হয়েছে। ফলে মানুষ এখন কিন্তু মনে করে যে তাদের ন্যায্য দাবি দাওয়াগুলো আদায়ের জন্য কেবল আবেদন নিবেদন আলোচনার মধ্য দিয়েই নিষ্পত্তি হবে না। মানুষের মধ্যে কিন্তু এটাও একটা তৈরি হয়েছে যে আন্দোলন করলে এবং নিজেদের দাবিগুলো যদি সেইভাবে উপস্থাপন করা হয় এবং ক্ষেত্র বিশেষে সেটা যদি আমাদের অবরোধের মতো কর্মসূচি হয়, তাহলে হয়তো যারা আছেন সেই দাবিগুলো পূরণ সহজ। আলোচনার সুবিধার্থে স্যার একটু বলছি, যেমন আজকেই যে এখনো রাস্তায় আহতরা উপদেষ্টাদের হাজির হওয়ার জন্য আলটিমেটাম দেওয়া হয়েছে। নিটোরে যেটা গিয়েছিল আপনার ব্রিটিশ যেই হাই কমিশনার সারা কুক সহ। আবার আমরা জানি যে খুব কিছুদিনের মধ্যেই ব্রিটিশ যেই ইন্দো প্যাসিফিক বিষয়ক প্রতিমন্ত্রী রয়েছেন ক্যাথরিন ওয়েস্ট, তিনি আসবেন। উনি খুব গুরুত্বপূর্ণ একটা সফর আমাদের এখানে। তা এই যে সফরকে কেন্দ্র করে সারা কুকের আজকের যে অভিজ্ঞতা, আমরা আন্তর্জাতিক মহলেও কি ধরনের যে আপনার অস্থিতিশীলতার বার্তা দিচ্ছি? জি, দেখুন বাংলাদেশের বিরাজমান পরিস্থিতি যেটা এখন আছে, যে কোনো দেশে আপনি দেখবেন গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যদি একটা রেজিম পরিবর্তন হয়, তখন একটা অন্তর্বর্তী সময় থাকে। এই ইন্টারিম পিরিয়ডটার মধ্যে এই ধরনের অবস্থা, এটা বিশ্বের সব জায়গায় আমি ইতিহাসের ছাত্র হিসাবে দেখছি, বিপ্লব বা গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হয়। সেই পরিস্থিতিটা সেই সরকার, পরবর্তী সরকার কত সাফল্যের সাথে দ্রুত এটা নিয়ন্ত্রণ করতে পারে সেটার উপরে একটা কিন্তু পরিস্থিতি কিন্তু এই ধরনের তৈরি হয়। এখন এই সরকারের জন্য এক হলো যারা 15 বছর ধরে নানা রকমের মানে বঞ্চনার বৈষম্যের শিকার ছিলেন, তারা তাদের দাবিগুলো নিয়ে একসাথে আসছে এবং একই সাথে সরকারের পতন হয়েছে বটে, কিন্তু সেই সরকারের সুবিধাভোগী যারা ছিলেন এবং সরকারের প্রধানমন্ত্রী চলে গেছেন, কিন্তু
তার সাথে কিন্তু অনেকেই আছেন, তারাও কিন্তু এই সমস্ত দাবি দেওয়ার আড়ালে সরকারকে অস্থিতিশীল করার জন্য তাদের একটা প্রচেষ্টা থাকবে। এখন এই প্রচেষ্টা তাদের থাকবে, এই প্রচেষ্টাটা নিয়ন্ত্রণ করা এটা সরকারের দায়িত্ব, এবং সরকার সেটা সাফল্যের সাথে কতটুকু করতে পারলো সেটার উপর নির্ভর করছে অনেক কিছু। কিন্তু আমরা এখন পর্যন্ত দেখছি যে সরকার মানে আইনশৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর উপরেও সরকারের নিয়ন্ত্রণ পুরোপুরি প্রতিষ্ঠিত হয়েছে, এটাও কিন্তু দৃশ্যমান মনে হচ্ছে না। এখানেও কিন্তু ঘাটতি আছে। যারা রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষার জন্য তারা দায়িত্বপ্রাপ্ত, সেই পুলিশ বাহিনীও কিন্তু পুরোপুরিভাবে এখনও কিন্তু ফাংশন করছে না। এবং সেখানে বলা হচ্ছে যে তারা এই 24-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে ট্রমার মধ্যে তারা গিয়েছে, অনেক কিছু পরিবর্তনও হয়েছে, তাদের মধ্যে কিছুটা আতঙ্কও আছে ইত্যাদি নানা কারণে তারাও যথাযথভাবে ব্যবস্থা গ্রহণ করছে না। আর সরকারও এই সমস্ত বিদ্রোহ বিশৃঙ্খলা যেগুলো হচ্ছে বা বিক্ষোভ যারা হচ্ছে সেগুলো প্রশমনের জন্য সেনাবাহিনী মাঠে থাকলেও তারাও কিন্তু সেই অর্থে খুব বেশি চাপ প্রয়োগের মধ্য দিয়ে এই মানে বিক্ষোভগুলো দমনের পথেও তারা যাচ্ছে না। হয়তো আগের রেজিমে আমরা যেখানে দেখেছি যে এখানে পুলিশের যে অবস্থান বা তারা এই কর্মসূচিগুলো দমন করার জন্য যে ধরনের অবস্থানে যায় সেটা না। তবে আমি বিশ্বাস করি ব্যক্তিগতভাবে যে এটা আমাদের একটা ইন্টারিম ব্যবস্থাপনার মধ্য দিয়ে এটি হচ্ছে, এবং যদি সরকারের মানে প্রচেষ্টাটা সফল হয় এবং আমাদের রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিয়ে সরকার যদি তাদের সাথে সহযোগী শক্তি হিসাবে এগুলোকে ব্যবহার করতে পারে তাহলে এগুলো আস্তে আস্তে প্রশমন করা সম্ভব। এখানে আমরা আবার আসবো আপনার কাছে। জনাব বাদরু, অধ্যাপক খান উনি খুব চমৎকারভাবে আমাদের যে সামগ্রিক পরিস্থিতি এই জায়গাটা তুলে ধরেছেন। এই যে চারিদিকে একটা বিশৃঙ্খল অবস্থা, এর মধ্যে আমরা দেখছি যে রাজনৈতিক দলগুলো যারা পলিটিক্যাল ম্যান্ডেট নিয়ে রাষ্ট্রের ক্ষমতায় আসতে চায় বা আসা প্রয়োজন, সেখান থেকে আপনার দল ওনারা বলছেন যে নির্বাচনী রোড ম্যাপের কথা, এবং সেখানে একটা তারা কর্মসূচিও দিয়েছেন যে আগামী 16ই ডিসেম্বর বা 15ই ডিসেম্বর এই সময় ওনারা মাঠে নামবেন এবং তাদের যেই দাবিটা সেই জায়গাটাকে শক্তভাবে তুলে ধরবেন। এছাড়াও সেখানে সিদ্ধান্ত হয়েছে যে জামাতের সাথে দূরত্বের কোনো জায়গা যদি থাকে সেখানে যুগপৎভাবে কিভাবে সামনে আন্দোলন বা যেটা বলেন যে তাদের দাবি দেওয়াটাকে এগিয়ে নেওয়া যায় সেই বিষয়ে তারা কাজ করবেন। এই বিষয়ে আপনার বিশ্লেষণটা কি? ধন্যবাদ ডক্টর সাবের আহমেদ চৌধুরী। আমার সাথে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন জনাব সিদ্দিকুর রহমান। অনলাইনে আছেন সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী জনাব তানভীর আহমেদ, এবং এটিএন বাংলার সুধী দর্শক সবাইকে আমার পক্ষ থেকে, ব্যক্তিগত পক্ষ থেকে, আমার দল বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা। যেহেতু নভেম্বর মাস, সেক্ষেত্রে আমাকে একটু আপনার প্রশ্নের বাইরে একটু বলতে হচ্ছে। সেটা হচ্ছে 7ই নভেম্বর যে ঐতিহাসিক বিপ্লবটি দেশে হয়েছিল, অর্থাৎ একদলীয় শাসন ব্যবস্থার বিরুদ্ধে বাংলাদেশের জনগণ সেনাবাহিনী একত্র হয়ে যে 7ই নভেম্বর বিপ্লব ঘটিয়েছিল দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, এবং সর্বোপরি বাংলাদেশের জনগণের ভোটাধিকার, সংবাদপত্রের স্বাধীনতা, এগুলো ফিরিয়ে আনার জন্য যে বিপ্লবটি হয়েছিল, সেই বিপ্লবে যারা অংশগ্রহণ করেছেন এবং তাদের মধ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই বিপ্লবের কেন্দ্রবিন্দুতে ছিলেন। আজকে ওনার আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং 7ই নভেম্বরের বিপ্লব এবং চেতনার ধারাবাহিকতায় আমরা আজকে বাংলাদেশে যে পর্যায়ে এসে দাঁড়িয়েছি, আমরা সেই আলোকেই আমি আমার বক্তব্য রাখতে চাই। অর্থাৎ আপনি যে প্রশ্নটি করেছেন যে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার, যে যারা তত্ত্বাবধায়ক সরকারে রয়েছেন তারা কিন্তু অন্য সময়ের তত্ত্বাবধায়ক সরকারের মতো নয়। অন্তর্বর্তী সরকার, ওটা অন্তর্বর্তী সরকার। দীর্ঘদিনের এই যে আন্দোলনটা হয়ে গেল, এই আন্দোলনটা কিন্তু একদিনই সৃষ্টি হয় নাই, হঠাৎ করে তৈরি হয় নাই। দ্যাট মিনস আমি যে ছাত্র জনতার যে জুলাইয়ের অভ্যুত্থানের কথা বলছেন, আন্দোলনের কথা বলছেন, পরবর্তী পর্যায়ে এক দফায় চলে গেল। এই আন্দোলনটি শুরু হয়েছিল
দীর্ঘ 16 বছরের রাজনৈতিক নেতৃবৃন্দর এই উপর যে জুলুম নির্যাতনগুলো হয়েছিল এবং বাংলাদেশের জনগণের উপর যে নির্যাতনগুলো হয়েছিল তার পঞ্জীবিত ক্ষোভ থেকেই এই আন্দোলন চূড়ান্ত পর্যায়ে রূপ নিয়েছে। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনাও নয়। আপনি জানেন এই আন্দোলন করতে গিয়ে এই ফ্যাসিস্ট হায়না সরকার অর্থাৎ শেখ হাসিনার সরকার 2.5 লক্ষ মামলা করেছেন, 60 লক্ষ মানুষকে মামলার আসামি করেছেন এবং আমার তথ্যে কম বেশি হতে পারে, যেটা আমাদের জানা মতে 1500 মানুষ গুম হয়েছেন এই ফ্যাসিস্ট সরকারের সময়ে। আর আপনার নিহত হয়েছেন 1551 জন মানুষ। এই জুলাই বিপ্লবেই কিন্তু আমরা যেটুকু জেনেছি 1584 জন মানুষ মারা গিয়েছেন। তার মধ্যে আমাদের দল বিএনপিরই এবং অঙ্গ সংগঠনের 405 জন লোক মারা গিয়েছে। এই যে দীর্ঘদিনের পঞ্জীবিত ক্ষোভ থেকেই যে আন্দোলনটা ছাত্র জনতার বিপ্লব নামে আমরা বলি যে সফল হয়েছিল, সেটা হচ্ছে যে 16 বছরের এই গুম হওয়া মায়ের আর্তনাদ, 16 বছরের আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দর যে কারাগারে যা কারাজীবন, তাদের জন্য পরিবারের আত্মীয় স্বজনের যে ফরিয়াদ এবং আমাদের যে শহীদ ভাই যারা বাইরে শহীদ হয়েছেন তাদের পরিবারের আর্তনাদ এবং রাজপথে লড়াই সংগ্রাম করতে গিয়ে যারা সর্বস্ব হারিয়েছেন তাদের আর্তনাদ এবং সর্বোপরি সবচেয়ে বড় কথা হচ্ছে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে অন্যায়ভাবে মামলা দিয়ে ওনাকে সাজা দেওয়া হয়েছিল, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধেও মিথ্যা মামলা দিয়ে সাজা দেওয়া হয়েছিল। আমাদের পার্টির মহাসচিব থেকে আরম্ভ করে তৃণমূল পর্যায়ে 60 লক্ষ মানুষকে মামলা, হামলা, বিচার, সাজা, এই যে বিষয়গুলো তারা সৃষ্টি করেছিল, সব কিছু মিলিয়ে রাজনৈতিক নেতৃত্বের উপর যে নিপীড়ন এবং জনগণের উপরে যে একটা দুঃশাসন, ভোটারবিহীন ভোট, নিশিরাতের ভোট, প্রশাসন দিয়ে ভোট, পুলিশ দিয়ে ভোট, অর্থাৎ এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে এই 16টি বছরের যে পঞ্জীবিত ক্ষোভ থেকেই কিন্তু এই ছাত্র জনতার অভ্যুত্থান সম্পন্ন হয়েছিল। এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন আমি তাদের এই 16 বছরের আন্দোলন তথা ছাত্র অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আর এই যে এখন বিএনপির এই সরকারের পক্ষে শুরু থেকেই বিএনপি এই সরকারকে সহযোগিতা করার জন্য আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং মাননীয় মহাসচিব সহ সকলেই এই সরকারকে সহযোগিতা করার জন্য বলে আসছেন। এবং আপনারা দেখবেন আমাদের নেতা তারেক রহমান উনি প্রতিদিন যেখানে বক্তব্য রাখছেন উনি বলছেন এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। আমরাও মনে করি, আমরা যারা রাজনৈতিক কর্মী এই দলের, আমরাও মনে করি এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। কিন্তু এই সরকার কতদিন থাকবেন এবং এই যে আন্দোলনগুলো হয়ে গেল, এই আন্দোলনের তো একটা লক্ষ্য ছিল মানুষ ভোট দেবে, দেশে গণতন্ত্র ফিরে আসবে। একটা নির্বাচনী রোড ম্যাপ কিন্তু জরুরি, কারণ নির্বাচন যদি ওনারা কতটুকু সংস্কার করবেন, কবে নির্বাচন দিবেন, এটা কিন্তু জনগণকে জানতে হবে। আজকে এই যে 100 দিনের যে স্যার যেটা বললেন, 100 দিনের কর্মের মধ্যে ওনারা কতটুকু করতে পেরেছেন, জনগণ কিন্তু সেগুলো মূল্যায়ন করা শুরু করেছে। বিএনপির পক্ষ থেকে এই বর্তমান সরকারকে সহযোগিতা করার জন্য প্রতিনিয়তই বলা হচ্ছে এবং প্রতিনিয়ত সহযোগিতা করছেন। আজকে আপনি দেখতে পাবেন যে এই প্রশাসনে যারা বর্তমানে রয়েছেন তারা কিন্তু ওই ফ্যাসিস্ট সরকারের প্রশাসনেও ছিলেন এবং তাদেরকে কিন্তু ঢেলে সাজানো এখনো হয়নি। এই যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করতে পারছেন না, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারছেন না, জনগণ এবং সরকারের মধ্যে যদি একাত্মতা না থাকে তাহলে কেউ সফল হতে পারে না। আমি সেই জন্যই মনে করি যে এই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিলেন বাংলাদেশের ফ্যাসিস্ট লুটেরা ছাড়া সবাই কিন্তু এই আন্দোলনের মধ্যে ছিলেন। আমরা অতীতে কখনো দেখিনি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা আন্দোলন করে, বাচ্চারা আন্দোলন করে, মহিলারা রাজপথে ভেবে নামে, সবাই কিন্তু নেমেছেন।
একটা সুন্দর দেশের জন্য এবং গণতান্ত্রিক পরিবেশের জন্য ভোট দেওয়ার অধিকার। এখন অনেকে বলে থাকেন একটি ভোটের জন্য আন্দোলন হয় নাই, অবশ্যই ভোটের জন্য আন্দোলন হয়েছে। ভোট তো একটা গুরুত্বপূর্ণ বিষয়। জনগণের সরকার যে পর্যন্ত বাংলাদেশে প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু এই আন্দোলনের চূড়ান্ত রূপটা দেখতে পাবো না। সেজন্য আমরা মনে করি এই সরকারের উচিত, এই যে উপদেষ্টা নিয়ে বিতর্ক হচ্ছে, এটা তো কারো কাম্য নয়। বাংলাদেশের জনগণ এটা চায় না, কারো কাছে এটা কাম্য নয়। বিএনপি তো মোটেই এটা মনে করে না যে উপদেষ্টা নিয়ে কেন বিশৃঙ্খলা হবে, বিতর্ক হবে। কারণ উপদেষ্টারা হবেন এই দেশের প্রতিটি রাজনৈতিক দল, শিক্ষক, বুদ্ধিজীবী এবং দেশের যারা সিনিয়র সিটিজেন আছেন প্রত্যেকের কাছে প্রিয় একজন মানুষ থাকবেন। এখানে অনেকেই এসেছেন, তারপরেও বিতর্ক হচ্ছে। এই বিতর্কটাও কিন্তু ঠিক নয়। এই বিতর্ক থেকেও এই সরকারকে বেরিয়ে আসতে হবে। এখানে আমি ইনক্লুড করতে চাই, যেমন ধরেন সমন্বয়করা আজকে একটা মিটিং হয়েছে রুদ্ধদ্বার, এবং সেখানে তাদের 158 জনের মধ্যে প্রায় 70-80 জন, লেস দেন 50% ওখানে উপস্থিত ছিলেন। ওনারাও একটা আপনার দাবি তুলেছেন যে উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে ওনাদের সাথে যাতে আলাপ আলোচনা করে নিয়োগ দেয়া হয়। আবার এখানে আরেকটা বিষয় রয়েছে, এতদিন হয়তো আমাদের একটা ধারণা ছিল যে এই ধরনের আলাপচারিতা হয়, কিন্তু এবারই আমরা দেখলাম যে এই ধরনের একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হচ্ছে। তাহলে এই উপদেষ্টাদের নিয়োগের ক্ষেত্রে মূল ভূমিকাটা কারা রাখছে বলে আপনার মনে হচ্ছে? এটা ওনারাই বলতে পারবেন ওনারা কীভাবে উপদেষ্টা নিয়োগ করেছেন, কিন্তু দেশের রাজনৈতিক দলগুলি হচ্ছে মূলত দেশের এই শান্তি শৃঙ্খলা এবং গণতন্ত্র উত্তরণের, দেশের সর্বোপরি দেশের সব কিছুর জন্যই রাজনৈতিক দলগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই ক্ষেত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা ছিলেন ব্যাপক ভূমিকা পালন করেছেন, তাদের মতামতের প্রতিও আমরা শ্রদ্ধা জানাই। তাদের সাথেও আলোচনা করা যেতে পারতো, বাট এগুলো কীভাবে করেছেন তা আমরা জানি না। আমাদের পার্টির মহাসচিব বলেছেন যে উপদেষ্টা বিতর্কিত নিয়োগ না দেওয়াই ভালো। তো এইটা তো একদম পরিষ্কার মেসেজ, অর্থাৎ যে উপদেষ্টা নিয়োগ দেওয়ার পরে বাংলাদেশের একজন সাধারণ নাগরিকও যদি মন্তব্য করে, বিরূপ মন্তব্য করে, এটা তো কাম্য হতে পারে না। কারণ এই সরকার তো, বর্তমান সরকার তো বাংলাদেশের সরকার, কোনো রাজনৈতিক দলের সরকার না। ওনারা কেন বিতর্কের মধ্যে থাকবে? উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে আমরা মনে করি, আমাদের দলও মনে করে, বিতর্কিত লোকদেরকে উপদেষ্টা পরিষদে আনলে ওনারা যে লক্ষ্যে ওনারা বলছেন দেশের সংস্কার করবেন, কি সংস্কার করবেন সেটাও তো উল্লেখ করা দরকার আছে। কারণ সংস্কার ওনারা কতটুকু করবেন, ওনারা কতটুকু, আমরা মনে করি যতটুকু সংস্কার করলে দেশ একটা নির্বাচনের দিকে যেতে পারে, যতটুকু সংস্কার করলে স্বৈরাচারের দোসররা যারা লুটপাট করেছে, অন্যায় অবিচার করেছে, এবং এই বর্তমানেও যে এই ফেসিজমের লোকগুলা, ফেসিবাদের লোকগুলা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে প্রশাসনের বিভিন্ন রন্ধ্রে, তাদেরকে সরিয়ে এবং একটা সংস্কার করে নির্বাচনের জন্য একটা রোডম্যাপ ঘোষণা করা দরকার। সেই রোডম্যাপে বিতর্ক থাকতে পারে, হয়তো লম্বা সময় হইতে পারে, কম সময় হইতে পারে, রোডম্যাপটা খুব জরুরি। নির্বাচন ছাড়া, জনগণের অংশগ্রহণ ছাড়া দেশের সমস্যা, জনগণকে আস্থায় আনার জন্য সেটা প্রয়োজন। আমরা অবশ্যই প্রয়োজন, এটা জনগণকে আস্থায় আনতে হবে। জনগণ তো আস্থায় নেই। জনগণ আজকে কিন্তু আপনি দেখেন এই বাংলাদেশের মধ্যে যে এই পুলিশ প্রশাসনের কথা বলি আমরা কিন্তু এই যে রাতের বেলা আমরা কিন্তু স্যারও যাবে, আমিও যাব, আমরা কিন্তু ঢাকা শহরের কোথাও কোনো জায়গায় পুলিশ দেখব না। এই দেশের জনগণ কিন্তু দেশটাকে রক্ষা করতেছে। এবং এই স্বৈর শাসকের পতনের পরে আওয়ামী লীগ অনেক কথা বলেছিল, লক্ষ লক্ষ লোক মারা যাবে, অনেক আওয়ামী লীগ নেতাকর্মী মারা যাবে। আমাদের দল শক্ত হাতে আমাদেরকে নির্দেশ দিয়েছেন, শক্তভাবে ঘোষণা দিয়েছেন, আমরা এগুলোতে যাব না, বরং আমরা চেষ্টা করি এই দেশের শৃঙ্খলা রক্ষার জন্য, যাতে শান্তি শৃঙ্খলা ঠিক থাকে, হানাহানি মারামারি না হয়। অবশ্যই সেটা সেই ভূমিকাগুলো বিএনপি পাওয়ার যোগ্য। আমরা আবার আসবো আপনার কাছে, জনাব তানভীর আহমেদ, আপনি তো আইন অঙ্গনের মানুষ, এবং আমরা দেখছি যে আইন অঙ্গনেও বিভিন্ন ধরনের বিশৃঙ্খল ঘটনা ঘটছে। জুডিশিয়াল কুর কথা প্রফেসর খান বললেন, এছাড়া আমরা দেখছি যে যেখানে লোয়ার জুডিশিয়ারি রয়েছে, জেলা পর্যায়েও যারা আইনজীবী তারা বিভিন্ন ধরনের আন্দোলন করছেন। দেখা যাচ্ছে যে অনেক বিচারকের সাথে তাদের ঠিক আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার হচ্ছে না, ওনারা বয়কট করছেন, যেগুলি আগেও ছিল কিন্তু এখন ধরনটা ভিন্ন।
হাইকোর্ট কেন্দ্রিকও আমরা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস দেখছি। আপনি সার্বিক পরিস্থিতিটাকে কিভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ আপনাকে এবং সাথে সাথে আমার সহ আলোচক যারা আছেন সম্মানিত তাদেরকে সহ যারা দেখছেন সকলকে ধন্যবাদ। এই জুলাই যে গণ অভ্যর্থন আমরা যেটা বলছি এটার প্রেক্ষাপট একটু চিন্তা করি। আমরা বলছি 16 বছর, কেউ বলছি, কিন্তু আমি যেটা দেখেছি জেন যে বলা হয় যে জেনারেশনকে, তারাই ফ্রন্টলাইনে ছিল, তারাই মূলত এটা লিড দিয়েছে, তারাই করেছে। তাদের যদি 2018 সালে আমরা দেখি, 18 সালে 2টা বাচ্চা মারা গিয়েছিল, আপনাদের মনে আছে নিশ্চয়ই, গাড়ি অ্যাক্সিডেন্টে। এবং তার ফলশ্রুতিতে যত স্টুডেন্টরা ছিল সবাই মাঠে নেমে আসে গাড়ির ফিটনেস নিয়ে। শুধু কিন্তু এটা গাড়ির ফিটনেসের জন্য কিন্তু সবাই মাঠে নেমে আসে নাই, মানুষের মধ্যে যে বা ছাত্রদের মধ্যে যে একটা ক্ষোভ ছিল, অর্থাৎ সব জায়গায় একটা অবিচার, সব জায়গায় একটা নিয়ন্ত্রণহীনতা, তারা মাঠে নেমে এসেছিল। ঠিক সেই সময় আমি একটা জনস্বার্থের মামলা করেছিলাম যে এই যে গাড়ির যে ফিটনেস এটাকে যাতে নিয়ন্ত্রণ করা যায়। তখন একটা জাতীয় কমিটি হয় এবং সেই জাতীয় কমিটি পুরা বাংলাদেশ থেকে একটা রিপোর্ট দেয়, বাংলাদেশের গাড়ি পর্যালোচনা করে, এবং রিপোর্ট দেওয়ার পরে দেখা যায় যে আমাদের দেশে যত গাড়ি আছে, অর্থাৎ বাস, পাবলিক ট্রান্সপোর্ট, এর প্রায় 61% ট্রান্সপোর্টের কোনো ফিটনেস নাই, যাদের ফিটনেস লাইসেন্স আছে তাদেরও নাই। তো সেই সময়ে একটা নতুন করে একটা ডাইরেকশন দেওয়া হয় কনসার্ন অথরিটিকে যে একটা রুলস রেগুলেশন করার জন্য। রুলস রেগুলেশন তারা 22 সালে আমার এই মামলার কারণে তারা করতে বাধ্য হয়, এবং দেখা যায় যে সেইটা কিন্তু এখনো পর্যন্ত আমাদের এই বাস্তবায়নটা নাই, যার ফলে অ্যাক্সিডেন্ট এখন হচ্ছে। আমি এই ব্যাকগ্রাউন্ডটা এই জন্য বললাম যে আমরা যত নীতিমালাই করি, যত আইন কানুনই করি, আমাদের কোনো আইন কানুনই বাস্তবায়ন করা সম্ভব হচ্ছিল না বিকজ অফ দ্য ফ্যাসিস্ট রেজিমের কারণে। জুলাই গণ অভ্যুত্থানে যারা আসছে, ঠিক 18 সালে যারা মার খেয়েছিল, তারা কিন্তু এই ফ্রন্ট লাইনে এসে তারা কোটা বিরোধী আন্দোলন প্রথমে করলো। কোটা বিরোধী আন্দোলন করার পরে ফ্যাসিস্ট রেজিম মেনে নিল, মেনে নেওয়ার পরে তারা আবার কোর্টের মাধ্যমে একটা আদেশ নিয়ে সেটাকে পুঞ্জীবিত করে তারা সামনের দিকে আসলো, এবং 17 জুলাই থেকে যেই যুদ্ধ শুরু হলো আবু সাঈদের মৃত্যুর পর থেকে, আমি সরাসরি প্রথম থেকে একদম 5 আগস্ট পর্যন্ত আমি তাদের সাথে ছিলাম এবং দেখেছি যে তাদের যে ক্ষোভ এবং ক্ষোভের যে কারণ, যে গণ অভ্যুত্থানের পরবর্তীতে মানুষের এখন যেই চাওয়া, সেই চাওয়াটা কিন্তু এই সরকার পূরণ করতে পারছে না। পূরণ করতে কেমন ভাবে পারছে না আমি একটু বলি। আমাদের এই সরকার গঠন হয় হচ্ছে 8ই আগস্ট। 8ই আগস্ট যখন সরকার গঠন হয় তখন ফ্যাসিস্ট রিজিমের অনেকেই পালিয়ে যাচ্ছিল। সেই সময় আমি একটা মামলা নিয়ে গেলাম জনস্বার্থের, যে যারা মারা গিয়েছেন তাদের যাতে বিচার হয় ভালোভাবে, এবং যাদেরকে মারা হয়েছে তাদের বিচার হয়, এবং সাথে সাথে যারা চলে যাচ্ছে, অর্থাৎ ফ্যাসিস্টিজমে যারা পালাচ্ছে, যারা লক্ষ কোটি টাকা চুরি করেছে, তাদেরকে জানি ধরা হয়। তখন কোর্ট আমাকে একটা মন্তব্য করেছিলেন যে আপনি সরাসরি এই সরকারের প্রতিনিধিত্ব করেন, কারণ আপনি নিজেই এই সরকারের আনার পিছনে আপনি আইনজীবী হিসেবে সামনে থেকে লিড দিয়েছেন। তো এখন যদি আপনি 5-6 দিনের মধ্যে এই সরকারের অনাস্থা জ্ঞাপন করে আপনি আমাদের কাছে ডাইরেকশন চান, এই সরকারের প্রতি তো আপনার অনাস্থা চলে আসছে। জিনিসটা আমি তো তখন চিন্তা করে দেখলাম এই সময়ের মধ্যে, অর্থাৎ 1 সপ্তাহের মধ্যে আসলে এই জিনিসটা যদি এই সরকারের প্রতি অনাস্থা জ্ঞাপন হয়ে যায়, এই সরকার ইনঅ্যাকশনটাকে চ্যালেঞ্জ করা ঠিক হয় না। তখন আমি আমার ওই অন্তর্বর্তীকালীন যে আদেশ ওটা থেকে পিছিয়ে আসি, এবং দেখা যায় যে আস্তে আস্তে সরকার যত রান করার শুরু করছে, আমরা যেটা দেখছি যে নিয়ন্ত্রণহীনতা যে জিনিসটা, সেই জিনিসটা আমাদের চোখের সামনে আসছে সব জায়গায়। আমি আইন অঙ্গনের যে জায়গা, সেই জায়গা যদি বলি, আমাদের শ্রদ্ধেয় আসিফ স্যার, উনি এখন আইন উপদেষ্টা হিসেবে আছেন, কিন্তু ওনার এখানে অনেক কিছু সমালোচনা করার জায়গা আছে আমাদের আইন অঙ্গনে। তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের আইন অঙ্গনে কোনো নীতিমালা ছাড়া উনি সকল ধরনের যাদেরকে সরকারি আইনজীবী হিসেবে নিয়োগ করা হয়েছে, কোনো নীতিমালা ছাড়া ঠিক আগের মতো
অবস্থায় নিয়োগ করা হয়েছে, যার ফলে আমাদের আইনজীবীদের মধ্যেই একটা প্রচন্ড পরিমাণ ক্ষোভ আছে। এটা শুধুমাত্র বলছি না যারা নিয়োগ প্রাপ্ত হয়েছে তাদের কোয়ালিফিকেশন নিয়ে আমি কোশ্চেন করছি না, তারা হয়তো বা কোয়ালিফাইড, কিন্তু এই আন্দোলনের যে স্পিরিট ছিল, যে বৈষম্যহীনতা, এখানে দেখা যায় যারা কোয়ালিফাইড পারসন তারাও কিন্তু কোনো অপশন ছিল না তাদেরকে অ্যাপ্লাই করার জন্য, যে একটা জায়গায় অ্যাপ্লাই করবে দেন তারপরে সেটা স্ক্রুটিনি হয়ে আসবে, এরকম কোনো প্রসিডিয়ার ছিল না। এটা হচ্ছে পিক এন্ড চুজ ভাবে সকলকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আইন অঙ্গনে কিন্তু যারা আইনজীবী হিসেবে, সরকারি আইনজীবী হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন, সেখানে কিন্তু একটা বড় ধরনের বৈষম্য আমরা লক্ষ্য করতে পারছি। এরপরে আমরা যেই জায়গাগুলোতে সরকার প্রথমেই কনসার্ন করা উচিত ছিল, যেই সেগুলাতে কিন্তু করছে না দেখছি। যেরকম আমি যদি দেখি যে বিডিআর বিদ্রোহ, যে হত্যাকাণ্ড, যেটাকে বিদ্রোহ বলে চালানো হচ্ছে, আসলে এটা ছিল একটা পরিকল্পিত হত্যাকাণ্ড। সেই হত্যাকাণ্ডের পিছনে যারা মাস্টার মাইন্ড ছিল, যারা কুশীলব ছিল, তাদের কথা কিন্তু আমরা বিভিন্ন গণমাধ্যমে এখন দেখছি। যারা ওই সময় মারা গিয়েছেন তাদের যারা পরিবারবর্গ আছেন তারা কিন্তু এখন কথা বলছেন, এবং তারা বলছেন কিভাবে তারা ওখানে হেনস্থা হয়েছে। কিন্তু এই ব্যাপারে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বারবার প্রমিস করেছেন, কিন্তু কোনো ধরনের কোনো স্টেপ নেয় নাই, যার ফলশ্রুতিতে আমি আবার নিজে গিয়ে একটি জনস্বার্থে মামলা করি, এবং কোর্ট একটি নির্দেশনা দিয়েছেন যে আমার যে রিপ্রেজেন্টেশনটা ছিল সেটা নিয়ে করতে। এইটার জন্য আমি বা আমরা কেন যাব সরকারের কাছে? কারণ এই সরকারের কাছে কিন্তু আমাদের অনেক আশা। এই সরকার কিন্তু চাইলেই এটা করতে পারে, কিন্তু মনে হচ্ছে বিহাইন্ড দ্য সিন, অর্থাৎ এই সরকারের পাশে বসে কেউ নিয়ন্ত্রণ করছে। এই আচ্ছা, এখানে একটু বলতে চাচ্ছি, আইন মন্ত্রণালয়ে আমরা দেখছি যে যারা আগের রেজিমের, এই ধরনের অনেকেই এখনো সেখানে কাজ করছেন। আপনার কি মনে হয় যে সেটার একটা প্রভাব পড়ছে আপনার এই নতুন ধরনের নিয়োগ বা যে পোস্টিংগুলো হচ্ছে সেই সকল ক্ষেত্রে? অবশ্যই অবশ্যই এটার একটা ইয়ে পড়ছে, কারণ যারা আগের রেজিমে ছিল তারা যদি এই সরকারের শুধুমাত্র উপদেষ্টাই যদি চেঞ্জ হয় এবং সরকারের আগের যারা ছিল তারা যদি পারফর্ম করে, তাহলে উপদেষ্টা তো শুধুমাত্র দেখবে কজন, উপদেষ্টা তো সবাইকে চিনে না, উপদেষ্টা তো জানে না কে ভালো কে মন্দ, তার সামনে যেটাকে প্রেজেন্ট করা হচ্ছে তিনি সেটা ভেবেই হয়তো করছেন, এটা আমরা ধরে নিব। তো এইখানে যারা একদম উপরের লেভেলে আছেন, সেক্রেটারি বলেন, জয়েন্ট সেক্রেটারি বলেন, এদেরকে যদি এইখান থেকে তাদেরকে সেইভাবে চেঞ্জ না করা হয়, তাহলে তো এখানে রিশাফল না করলে এটা আসলে চেঞ্জ হবে না। এর সাথে সাথে আমাদের যেই 2জন বা 4জন উপদেষ্টা নিয়োগ করা হলো, কিছুক্ষণ আগে আমাদের সহ আলোচক একজন বললেন এবং বিএনপির মহাসচিবও বলেছেন, এদেরকে কোন কোন ক্রাইটেরিয়া নিয়োগ করা হচ্ছে? আমার কাছে যেটা মনে হয় ক্রাইটেরিয়া দুটা হতে পারে। একটা হচ্ছে যারা আগের সরকারের বেনিফিশিয়ারি তারা আছে কিনা, আরেকটা হচ্ছে যে কোয়ালিফাইড পার্সন কিনা। এখন কোয়ালিফাইড পার্সন যে 2জনকে নেওয়া হয়েছে তারা এই দুই ক্রাইটেরিয়া দুইটা কি ফুলফিল করে? অর্থাৎ আমরা যদি মনে করি সাংস্কৃতিক মন্ত্রণালয়ের জন্য একজন সাংস্কৃতিকবিদ নেবে, সেক্ষেত্রে মোস্তফা সরোয়ার ফারুকীকে বলা হচ্ছে যে উনি সংস্কৃতি মন্ত্রণালয় থেকে নিয়ে আসছেন, উনি কি দুইটার কোয়ালিফাইডের দিক থেকে কি? আচ্ছা, আরেকটা জিনিস, যেমন ধরেন এটা আমরা অনেক জায়গাতেই দেখছি যে শেখ বশিরউদ্দিন ওনাকে নিয়োগ দেওয়া হয়েছে। তো এখানে অনেকেই বলার চেষ্টা করছে যে জনাব আফিল উদ্দিন ওনার ভাই ছিলেন বা আগের রেজিমের সাথে ওনার যে সংযুক্ততা সেটা। এখন আমাদের রাজনৈতিক যেই সংস্কৃতি সারা দেশ জুড়ে, আমরা তো দেখি এক পরিবারের 3 ভাই 3 দল করে। তো সেই জায়গাগুলোতে আপনি এই পারিবারিক জায়গা বা এই জায়গাগুলোকে অন্তর্ভুক্ত করে এই ধরনের সমালোচনা, এটা কতটা গ্রহণযোগ্য হতে পারে? না, উনি উনি ওনার ভাই কি করেছেন এইটার জন্য ওনাকে দায়বদ্ধ করা, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, সেটা ঠিক হবে না। কিন্তু উনি কি আসলে আগের সরকারের বেনিফিশিয়ারি ছিল, অথবা উনি কি ওনার পজিশনের সর্বোচ্চ কোয়ালিফাইড অ্যাডভাইজার হিসেবে হওয়ার জন্য, নাকি অন্য কেউ আছে? এটা কি সরকার আমাদেরকে জানিয়েছে যে কোন কোয়ালিফিকেশনে তাদেরকে নেওয়া হচ্ছে, অথবা যারা সমন্বয়ের কাছে তারা যেরকম এখন বলছে তাদের সাথে কি আলোচনা করে নেওয়া হচ্ছে, অথবা আসলে চুজটা করছে কে? ডক্টর মোহাম্মদ ইউনূস কি নিজে চুজ করছেন? উনি তো একজন আন্তর্জাতিক মানের খ্যাতিসম্পন্ন লোক, উনি সবসময় আন্তর্জাতিক অঙ্গনেই ছিলেন। উনি কি আমাদের দেশের সকলকে চিনেন?
তাহলে ওনার সামনে দিচ্ছে কি, অথবা চুজ করতে মানে এই যে অ্যাডভাইজার নিয়োগ করার ক্ষেত্রে কোন ক্রাইটেরিয়ার ভিত্তিতে নিয়োগ করা হচ্ছে। আমরা আগের যদি অন্তর্বর্তী সরকারের অবস্থা দেখি, সেখানে দেখা যায় যেখানে সরকারের যারা আগের কর্মকর্তারা থাকেন, সিনিয়র কর্মকর্তারা, তাদেরকে কিন্তু নিয়োগ প্রাপ্তি দেওয়া হয়। কারণ শুধুমাত্র আমি একজন আইনজীবী, আমাকে যদি আইন মন্ত্রণালয় দেওয়া হয়, আমি কিন্তু চালানোটা আমার জন্য কঠিন হবে। কারণ ওই জায়গায় কিন্তু আমি সব সম্পর্কে জানি না, তো আমি কিন্তু ওই জায়গার জন্য পারফেক্ট না। কিন্তু ওইখানে যদি প্রাক্তন সিনিয়র একজন সেক্রেটারি যদি সবার জন্য গ্রহণযোগ্য একজন হয়, তাকে যদি ওখানে দেওয়া হয়, এবং সে কিন্তু ওই মন্ত্রণালয়ের নখদর্পণ তার থাকবে, কে কোথায় আছে না আছে। তো তারা যখন নিয়োগ করছে, নিয়োগকর্তাকে এবং নিয়োগের ক্রাইটেরিয়াকে, এই দুইটাই জনসমক্ষে আসা উচিত বলে আমি মনে করি। আপনাকে ধন্যবাদ। আমরা আবার আসবো আপনার কাছে। অধ্যাপক খান, এই যে আমরা আলোচনাটা শুনছিলাম, তার মাঝখানেই আজকে আমরা দেখলাম যে সেনা সদরে কর্নেল স্টাফ কর্নেল ইন্তেখাব হায়দার উনি একটা প্রেস কনফারেন্স, যেটা ওনার বিভিন্ন ধরনের যেই জায়গাগুলো সেগুলো তুলে ধরলেন। এবং আমরা জানি যে ইনএইড টু সিভিল পাওয়ারে সেনাবাহিনী আমাদের সাথে রয়েছেন, ওনাদেরকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে, এবং ওনারা আজকের যেই প্রেস কনফারেন্স সেখানেও বলেছেন যে 6000-এর বেশি অস্ত্র ওনারা উদ্ধার করেছেন। এই যে দেশের যে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি, এটা খুব ভয়াবহ আকার ধারণ করেছে। আমরা দেখছি যে গ্রামে গঞ্জে, আপনি অবশ্যই হয়তো অবগত রয়েছেন, বিভিন্ন ধরনের বিশৃঙ্খল অবস্থা, চুরি ডাকাতি এগুলো হচ্ছে। আপনি খুব ভালো করে অবগত রয়েছেন মোহাম্মদপুর বা এই জাতীয় অনেকগুলো এলাকাতে কি ঘটছে। তা এই যে সেনাবাহিনীর যেই যুক্ততা এবং সেটা ইনএইড টু সিভিল পাওয়ারে, এটা কি আরও শক্তিশালী ভূমিকায় আসা প্রয়োজন আছে আপনি মনে করছেন? আমি প্রথম দিকেই যেটি বলছিলাম সেটা হলো যে আমাদের দেশের যে একটা অভ্যুত্থান পরবর্তী যে বাস্তবতার মধ্য দিয়ে আমরা যাচ্ছি, এবং সেই অন্তর্বর্তীকালীন সরকার যেটি দায়িত্বভার গ্রহণ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, আমি বলেছিলাম যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে অন্তর্ভুক্ত করে এইখানে তাদেরকে যুক্ত করা হয়েছে। তবে মানে বিষয়টি হলো যে রাষ্ট্র পরিচালনার জন্য কিছু অভিজ্ঞতা সম্পন্ন মানুষ, প্রশাসনিক অভিজ্ঞতা, রাজনৈতিক অভিজ্ঞতা, এই ধরনের মানুষের সংখ্যা এই সরকারে বলতে গেলেই নেই, কম। সেই অনভিজ্ঞতাজনিত কারণটি আমাদের দেশে তাদের যে এখন যে বাস্তবতা, সেই বাস্তবতার মধ্য দিয়ে অনেকটা প্রতিফলিত হচ্ছে। তবে যারা এখানে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন তাদের মানে নিষ্ঠা নিয়ে আমি কোনো প্রশ্ন উত্থাপন করছি না, তাদের সততা নিয়ে আমি কোনো প্রশ্ন উত্থাপন করছি না। আমার কাছে যে বিষয়টি গুরুত্বপূর্ণ, এবং আপনি যেটি বলেছেন যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, একটু আগে বাবলু ভাই যেটি বলেছেন যে ঢাকা শহরে আমরা যদি রাতের বেলা এখন যাই, দেখব যে পুলিশ সহ অনেক কিছুই আমাদের রাস্তার মধ্যে সেটা কাজ করছে না। সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি দেওয়া হয়েছে, কিন্তু আপনি দেখেন 2007 সালের 8 সালে সেনাবাহিনী যখন মাঠে ছিল, তারা যে ধরনের অ্যাকশানের মধ্যে ছিল, এইবার কিন্তু সেনাবাহিনী সেই ধরনের অবস্থানের মধ্যে নেই। তারা একটা বিশেষ পরিস্থিতিতে আমাদের যে রেগুলার আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী যারা আছেন, পুলিশ এবং অন্যান্যদের আছেন, তাদের সহায়ক হিসাবে আপনি যেটা একটু আগে বললেন যে তারা কাজ করেছেন, এবং ম্যাজিস্ট্রেসি পাওয়ার তাদের দেওয়া হয়েছে, অস্ত্র উদ্ধার থেকে শুরু করে তারা ওই নানা ধরনের কাজ করছে, এবং যেখানে সংকট হচ্ছে সেখানে তাদের উপস্থিতি আমরা লক্ষ্য করছি। এবং এতৎসত্ত্বেও আমাদের আইন শৃঙ্খলা বা যে মানে এটা সন্তোষজনক না। তবে আমরা রাজনৈতিক সরকারের আমলেও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর যেরকম পরিস্থিতি আমরা দেখেছিলাম, আইন শৃঙ্খলা পরিস্থিতির সেখানে তাদের নিয়োজিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয়তা সত্ত্বেও তার চেয়ে যে খুব অবনতি হয়েছে সেইটা আমি বলতে চাই না। আপনি দেখেন, এই যে মোহাম্মদপুরের কথা বললেন, মোহাম্মদপুর সহ ঢাকা শহরে যে কিশোর গ্যাংয়ের যে অপতৎপরতা, মাদক এবং ছিনতাই, এগুলো কিন্তু রাজনৈতিক সরকারের আমলেও প্রচণ্ড রকমের ছিল। আমরা এই সরকারের আমলে সেটা প্রত্যাশা করি না, কিন্তু এই সরকারের সীমাবদ্ধতার জায়গাটা যেটা হচ্ছে যে এখনও তারা আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সেখানে ফাংশনাল, একেবারে ফুল ফাংশনে নিতে পারেনি। আর যেটি বলছেন যে সেনাবাহিনী এখন আজকে যে বক্তব্যটা সেনা সদর থেকে আমরা পেয়েছি
যে সেনাবাহিনী কতদিন মাঠে থাকবে সেটা হলো সরকারের সিদ্ধান্ত। সরকার যতদিন চাইবে তারা ততদিন মাঠে থাকবে, সার্ভিস দিবে। এবং আমরা জানি যে সেনাবাহিনীকে যে ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা দেওয়া হয়েছিল সেটারও সময় শেষ, সেটা হয়তো সরকার বৃদ্ধি করতে পারে বিদ্যমান বাস্তবতা মাথায় নিয়ে। এখন যেটা হলো, আমরা একটু যে 3 জন আলোচনা করলাম, সেই 3 জনের আলোচনার মধ্যে দিয়েই কিন্তু এই সরকার সম্পর্কে একটা মিশ্র প্রতিক্রিয়া আমাদের আছে। এই সরকারের অর্জন নিয়েও যেরকম আমরা কথা বলছি, এই সরকারের সীমাবদ্ধতাগুলো সেইগুলো নিয়েও আমরা কথা বলছি। এই সরকারের কাছে আমার মনে হয় কিছু, এখন যে 3 মাস সময় অতিক্রান্ত হয়েছে, কিছু প্রায়োরিটি লিস্ট তৈরি করা দরকার। রাষ্ট্র সংস্কার করবেন, রাষ্ট্র মেরামত করবেন, এটাও আমাদের একটা জনপ্রিয় টার্মে হয়ে গেছে। কিন্তু আমি একটা আশঙ্কা যে এটা একসময় আমাদের কাছে আবার নেতিবাচক কোনো অর্থে পরিণত হয় কিনা। 6টা কমিশন কাজ শুরু করেছে, আবার 4টা কমিশন, আরো 4টা কমিশন এখনো তারা পূর্ণাঙ্গই হয়নি, ফাংশনাল নেই। 6টা কমিশন তারা কাজ করছে, কি কাজ করছে সেটাও কিন্তু মানুষের কাছে স্পষ্ট না। কারণ হলো যারা স্টেক হোল্ডাররা আছেন তাদের সাথে, বিশেষ করে আপনি যত কথাই বলেন না কেন, বাংলাদেশের রাজনীতিতে রাজনৈতিক দলগুলো, রাজনীতিক নেতাদের সম্পর্কে আমাদের নানা ধরনের সমালোচনা আছে, কিন্তু একটা দেশ পরিচালনার রাজনীতি এবং রাজনৈতিক নেতৃত্ব এর কোনো বিকল্প নাই। এটা কিন্তু একটা ইন্টারিম ব্যবস্থাপনা। স্থায়ী ব্যবস্থাপনা হচ্ছে রাজনৈতিক সরকার, গণতান্ত্রিক সরকার। গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে অনেক সীমাবদ্ধতা আছে, অনেক ত্রুটি আছে, কিন্তু আজ পর্যন্ত গণতান্ত্রিক ব্যবস্থার বাইরে কোনো ব্যবস্থাকে উত্তম ব্যবস্থা বলেও তো আমরা গ্রহণ করতে পারিনি। ফলে এই সরকার যে কাজগুলো গ্রহণ করেছেন সেগুলো আমাদের জন্য একটা গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সংস্কার আমাদের দরকার। ইলেকশন কমিশন সংস্কার করতে হবে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে নির্বাচনের জন্য তারা যেটা গুরুত্বপূর্ণ স্টেক হিসাবে তারা কাজ করেন তাদের সংস্কার দরকার, জনপ্রশাসনের সংস্কার দরকার, সেগুলো অবশ্যই দরকার। কিন্তু এটা কতটুকু? আপনি সংবিধান সংস্কার করবেন, সেই সংবিধানের বৈধতা তো দিতে হবে রাজনৈতিক সরকার কর্তৃক নির্বাচিত পার্লামেন্টের কাছেই যেতে হবে। তো সেইখানে আমি যেটা বুঝতে পারছি এবং যেটা আমরা সমালোচনা রাজনৈতিক দলগুলোর কাছ থেকে পাচ্ছি, যে কমিশনগুলো কাজ করছে, কিন্তু কমিশনগুলো কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে এখন পর্যন্ত কোনো রকমের আনুষ্ঠানিক আলাপ আলোচনা করছে না। এবং এইটা যদি না হয় তাহলে এই কমিশন কর্তৃক খসড়া যেটি উপস্থাপিত হবে, সেই খসড়াগুলো আমাদের রাজনৈতিক দলগুলোর কাছে কতটুকু গ্রহণযোগ্য হবে সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ। উপদেষ্টাদের নিয়োগ অবশ্যই এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। যে আরেকটা হলো, এই যে আপনি বললেন যে সরকার আজকে যেরকম একটা অবস্থা তৈরি হয়েছে, আমরা তো এতদিন পর্যন্ত আপনার সাথে আপনি একটা কথা বলেছেন যে আমাদের ধারণা ছিল যে এই সরকারের যিনি প্রধান উপদেষ্টা তিনি সবসময় বলে থাকেন যে আমার নিয়োগকর্তা হচ্ছে ছাত্ররা, এবং এই ছাত্র আন্দোলনের নেতৃত্ব হচ্ছে যারা ছাত্র আন্দোলনের নেতৃত্ব সমন্বয়করা দিয়েছেন। কিন্তু তাদের এই যে সর্বসাম্প্রতিক সময়ে যে সরকারের সম্প্রসারণ, এই সম্প্রসারণের পর তাদের যে প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়াতে তো দেখা যাচ্ছে তাদের সাথেও একটা দূরত্ব তৈরি হয়েছে। তো তাদের যে মেইন স্টেক হিসাবে যাদেরকে ধরে নিয়ে এই সরকার কার্যপরিধি পরিচালনা করছেন তাদের সাথেও যদি এরকম, এবং বাংলাদেশের বাস্তবতায় আমরা কখনো দেখিনি যে উত্তরবঙ্গে গত 3 দিন ধরে একটা আন্দোলন চলছে, সেই উত্তরবঙ্গ থেকে আপনার প্রতিনিধি লাগবে। উপদেষ্টা পরিষদ যেটি গঠিত হয়েছে, সেই উপদেষ্টা পরিষদে এখন পর্যন্ত দেখেন আপনি 12 জন চট্টগ্রামের মানুষ, এখন মানুষ বলা শুরু করেছে, হ্যাঁ বিভাগের থেকে মানুষ বলা শুরু করেছে যে প্রধান উপদেষ্টার বাড়ি চট্টগ্রাম, এবং সেই আমরা তো সেগুলো চাই না। আমরা সেইগুলো কেন তৈরি হবে? আবার আরেকটা বিষয় যেটা আমি জানতে চাচ্ছিলাম, এই যে ব্রিগেডিয়ার সাখাওয়াত, ওনাকে 3 মাসে 3টা মন্ত্রণালয় নিয়োগ একটা বিষয়, কিন্তু আপনি একজনকে কাজ করার সুযোগ না দিয়ে প্রতি মাসে যদি তার মন্ত্রণালয় পাল্টাতে পারেন, যেখানে কোনোভাবেই আমরা এই বিশৃঙ্খলা বা অস্থিরতাটা এই সরকার ট্যাকেল করতে পারছে না, সেখানে এটা কতটা আপনার মনে হচ্ছে যে বুদ্ধিদীপ্ত? আমি একটা জিনিস মনে করছি, সেটা হলো যে আপনারা এটা যদি রাজনৈতিক সরকার এবং দীর্ঘমেয়াদী আপনার পরিকল্পনা থাকে তাহলে আপনি ঘন ঘন পরিবর্তন করলেন, আর ঘন ঘন কোনো পরিবর্তনের মধ্য দিয়েই কোনো সুফল আসবে না। এটা হলো প্রথম কথা। আরেকটা জিনিস হলো, এই সরকারকে আমি যেটি বলছিলাম যে এখন কতগুলো প্রায়োরিটির দিকে নজর দেওয়া দরকার, সেটা হলো মানুষের জীবনের জনদুর্ভোগ এবং মানুষের জীবনকে স্বাচ্ছন্দ্যময় করার জন্য। প্রথমটা হলো আপনি শুরুর দিকে বলেছিলেন যে আমাদের নিত্য ব্যবহার্য পণ্য দ্রব্যের যে ঊর্ধ্বগতি, সেটার দিকে তাদের একটা বিশেষ নজর দেওয়া দরকার। আলুর দাম 75 টাকা, বিশেষ নজর দেওয়া দরকার হলো আইন শৃঙ্খলা রক্ষার উপর বিশেষ নজর দেওয়া। কিন্তু আমরা মাঝে মধ্যে দেখছি যে এই সরকারের উপদেষ্টা মণ্ডলী বা এই সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এমন কিছু জিনিস
কে নিয়ে তারা অহেতুক বিতর্ক তৈরি করে জনমনে একটা বিভ্রান্তিও তৈরি করছেন, যেগুলো আমাদের কাছে প্রত্যাশিত নয়। আমরা বারবার বলতে চাই যে এই সরকার কিন্তু অন্য আর 10টা সরকারের মতন। আপনি যদি মনে করেন যে 90-এর গণ অভ্যুত্থানের পর যে জনগণের যে মানে আন্দোলনের মুখে এরশাদ সরকারের পতনের পর যে মানে সরকার প্রতিষ্ঠিত হয়েছিল বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের, সেটার বাস্তবতা আর এই বাস্তবতাও কিন্তু অনেক পরিবর্তিত বাস্তবতা। এত মানুষের আত্মহুতি, এত মানুষের জীবনদান, এর উপর কিন্তু দাঁড়িয়ে আছে এই সরকার। তো একটু আগে যেটা বলা হয়েছিল যে বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সব সময় বলছেন, বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, অন্যদেরও পক্ষ থেকে বলা হচ্ছে যে এই সরকারকে আমরা সর্বোচ্চ সহযোগিতা দিয়ে একটা সফল করতে, কিন্তু সেই সহযোগিতাটা নেয়ার মতো একটা পরিস্থিতি সরকারের পক্ষ থেকে থাকতে হবে। আমরা দেশের একজন বিবেকবান মানুষ হিসাবে আমরা এটা প্রত্যাশা করি। কিন্তু যেটা ইতিমধ্যেই হয়ে গেছে, আমাদের এইখানে যারা আলোচনা করলাম, আমরা কিন্তু প্রত্যেকেই এই আন্দোলনের সাথে অত্যন্ত সক্রিয়ভাবে জড়িত ছিলাম। শুধুমাত্র যে এই ছাত্র জনতার অভ্যুত্থানে না, আমরা গত 15 বছর ধরেই আমরা আমাদের জায়গা থেকে, 1.5 দশক ধরে আমাদের জায়গা থেকে এই মানে মিডিয়ার এই সেট থেকে শুরু করে রাজপথে, বিশ্ববিদ্যালয়ের আমরা যেখানে যেখানে করার দরকার ছিল এই ফ্যাসিস্ট রেজিমের বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। এবং আমরা 5 আগস্টে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষকরা মাত্র গোটা 50 শিক্ষক, আমরা সেদিনও কিন্তু আমরা সকালে 11টার সময় আমরা কারফিউ ভঙ্গ করে আমরা সমাবেশ করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। তো এই যে আমাদের একটা মানে বাস্তবতার মধ্য দিয়ে আমরা এই সরকার এসেছে, এবং এই সরকারের যারা উপদেষ্টা হিসেবে দায়িত্বভার গ্রহণ করছেন তাদের মধ্যে আমরা অনেককেই দেখতে পাচ্ছি যে আমি জানি না এই আন্দোলন সংগ্রাম বা এই যে মানুষের আমরা অন্য 15 বছরের কথা বাদই দিলাম, এই শেষ মুহূর্তে এসে তাদের অবস্থানটা কোথায় ছিলেন, তারা কোন জায়গায় ছিলেন, এরকমও তো অনেক হয়ে যাচ্ছে। এবং আপনি দেখবেন যে কারো হচ্ছে যে প্রথমবার নাম শুনলাম মনে হয় এরকম। আপনি দেখেন বাংলাদেশে কিন্তু আরও ইন্টারিম গভর্নমেন্ট না, তত্ত্বাবধায়ক সরকার হয়েছে আগে। সেই তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মণ্ডলীর মধ্যে আপনি যাদেরকে যেভাবে আমরা দেখেছিলাম, আমরা তো এইরকম মানুষদেরকে অন্তর্ভুক্ত চাই। এবং আজকে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এরা এই সরকারের বিরুদ্ধে, এই উপদেষ্টাদের বিরুদ্ধে কথা বলছে, আমরা তো এটা কোনোভাবেই আমরা এটা প্রত্যাশা করি না। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যেরকম বলেছেন, আমরা এখানে যারা বলছি যে সরকারকে আগামী দিনে আরও সতর্কতার সাথে এগিয়ে যেতে হবে। যে প্রশ্নগুলো একটু আগে আমাদের অ্যাডভোকেট সাহেব উত্থাপন করলেন, সেই একই ধরনের প্রশ্নের যেন পুনরাবৃত্তি না হয় সেই ব্যাপারে রাখতে হবে। আর সবচেয়ে বড় কথা হলো যে জনগণের মনে কিন্তু প্রশ্ন যে উত্থাপিত হচ্ছে, বাংলাদেশের মানুষ কিন্তু বিনা প্রতিবাদে কোনো কিছুই ছেড়ে দেয় না। প্রতিবাদ মানুষ করে, এবং প্রতিবাদ সময় যত বাড়বে, মানুষের প্রত্যাশার সাথে যখন প্রাপ্তির যোগটা, অঙ্কটা যখন মিলবে তখন কিন্তু আরো হবে। তবে আমরা সেই কারণেই চাই যে সরকারের কাছে একটা সুনির্দিষ্ট, এই যেটা বলছেন পলিটিক্যাল একটা রোড ম্যাপ থাকবে। আমরা যদি এইটাও ভালো হতো যে সরকার যদি প্রথম 100 দিনের তাদের একটা টার্গেট আমাদের সামনে উপস্থাপন করতেন যে আমরা 6 মাসে এইটুকু করব, আমরা এইভাবে করতাম, সেটা হলেও ভালো হতো। কিন্তু এখন পর্যন্ত আমি ব্যক্তিগতভাবে আশাবাদী মানুষ, কারণ এই সরকারে ডক্টর মোহাম্মদ ইউনূস আছেন, এবং তার সাথে এই সরকারে অনেক প্রাজ্ঞ উপদেষ্টা আছেন যারা তাদের স্বস্বক্ষেত্রে, আমরা বলেছি যে কারো ব্যাপারে আপত্তি থাকতে পারে, আর একটা জিনিস আমাদের সবার মনোপুত হবে এটা এরকমটাও কিন্তু প্রত্যাশা করা উচিত না। তবে আমরা যেটা মনে করি, অনেক প্রাজ্ঞ মানুষ আছেন, অনেকের কাজেরও অভিজ্ঞতা আছে, তারা জনগণের কথাটাও শুনবেন এবং সেটা শুনে যদি তারা সেইভাবে কাজ করেন, তাহলেই মনে করি যে আমরা যে মানুষের মধ্যে ইতিমধ্যে যে কিছুটা প্রশ্ন হয়েছে, হতাশা দেখা দিয়েছে, সেগুলো সরকারের আন্তরিকতার সাথে যদি মোকাবেলা করেন তাহলে পরিস্থিতি। জনাব বাদরু, আমরা শুনছিলাম এখানে একটা জায়গা যে আপনি তো একটা রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করছেন, আজকেও আমরা শুনলাম যে সমন্বয়কদের কেউ বলছেন যে রাজনীতিবিদরা হাত মেলাচ্ছে আর বিপ্লবীদের ফাঁসির দড়ি এগিয়ে আসছে। তা বিভিন্ন ধরনের সময় আমরা দেখি যে রাজনৈতিক দলের বিভিন্ন স্টেটমেন্ট ব্যক্তিগতভাবে দিচ্ছে, আবার পরক্ষণে উনি ক্ষমা চেয়ে নিচ্ছেন। দলের যেই পলিসি ডিসিশন সেটার সাথে খুব সিনিয়র লিডারদেরও একটা গ্যাপ হয়ে যাচ্ছে, এটা হলো একটা জায়গা। দ্বিতীয় জায়গা হচ্ছে যে এই যে গ্রাসরুট লেভেলে কেন্দ্রের সিদ্ধান্তের প্রতিফলন খুবই কম, এখনও অনেক অস্থিতিশীলতা, অনেক ধরনের বিষয় আমরা দেখছি। আবার
ঢাকা বা অন্যান্য জায়গায় বৈষম্য বিরোধী আন্দোলনের যে ধরনের একটা অবস্থা ছিল, গ্রাসরুট লেভেলে কোথাও কোথাও কিন্তু সেটা সংগঠিত হওয়াটা ঠিক একইভাবে ছিল না। তো নতুনভাবে কেউ হয়তো তাকে টার্মড আউট করছে সেখানে এবং একটা ভিন্ন ধরনের বেনিফিট নেওয়ার চেষ্টা করছে। এই জায়গাগুলোকে আপনি কিভাবে দেখছেন? না, আমি মনে করি যে এই রাজনৈতিক নেতৃবৃন্দ, দ্যাট মিনস বিএনপির যে অবস্থানটা এই বর্তমান সরকারকে সহযোগিতা করার জন্য, দেশের আইন শৃঙ্খলা ঠিক রাখার জন্য এবং দলের যে চেইন অফ কমান্ড এটা ঠিক রাখার জন্য আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে নির্দেশনাগুলো দিচ্ছেন যে কেউ যদি অন্যায় করে তাকে আইনের হাতে তুলে দিতে বলেছেন, তাকে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে বলেছেন এবং এগুলো নিচ্ছে না এবং হচ্ছেও। এবং এর মধ্যে যে দু একজন মানে অন্যায় করেন নাই, বাট হয়তো একটা রাজনৈতিক কারণে শোকজ করেছেন, কিন্তু এগুলো তদন্ত হচ্ছে। সত্যিকারের যারা অপরাধী তাদের বিচার কিন্তু বিএনপি করছেন, সাংগঠনিকভাবে করছেন, এবং পাশাপাশি প্রশাসন যাতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় সেটার জন্য দল বলে আসছেন। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দর যেটা আপনি বলতে চাচ্ছেন যে কোনো দ্বন্দ্ব রয়েছে কিনা, এটা কখনো কোনোদিন ছিল না। আপনার মনে আছে অবশ্যই, আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তো এগুলো শুরু হয়েছিল। জাতীয়তাবাদী ছাত্রদল কিন্তু দ্বন্দ্বের জায়গাটা না, যেটা আমরা প্রাথমিকভাবে বলতে চাচ্ছি, কেন্দ্রের সিদ্ধান্ত স্থানীয় পর্যায়ে একইভাবে বাস্তবায়িত হচ্ছে না। তারা বিভিন্নভাবে বিশৃঙ্খলতা তৈরি করছে। অনেক এলাকায় আমরা বিভিন্ন ধরনের ঘটনা দেখছি। এক, দ্বিতীয়ত হচ্ছে যে বৈষম্য বিরোধী নামটাকে কেউ কেউ ব্যবহার করছে কলেজ পর্যায়ে বা স্থানীয় বিশ্ববিদ্যালয় পর্যায়ে ছাত্র। এগুলো তো বাংলাদেশের রাজনীতিতে সবসময় হয়ে আসছে, কিন্তু বিএনপি এগুলোর দিকে তীক্ষ্ণ নজর রাখছে। আর যেটা বললেন যে বিভিন্ন অঞ্চলে বিএনপির নির্দেশ পালিত হচ্ছে না, সেগুলোর ব্যাপারেও কাজ চলছে। যেখানে নির্দেশ পালিত হচ্ছে না মনে করছেন, সেটা যদি বিএনপির নজরে আসে এবং বিএনপির দৃষ্টিতে কেউ আনে, অবশ্যই সেগুলোর ব্যবস্থা নেওয়া হবে। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার ব্যবহার করে কেউ যদি কোনো অপচেষ্টা করে বা আমাদের কোনো ব্যানার ব্যবহার করেও যদি করে, সেটা তো ওখানকার জনগণ, ওখানকার যারা সিনিয়র সিটিজেন আছেন, সবাই মিলে এগুলোর ব্যাপারে আমাদের কাছে অভিযোগ করলে বা তাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা নেতৃত্বে রয়েছেন তাদের কাছে অভিযোগ করলে তারা ব্যবস্থা নেবে। তবে আমাদের দল এই ধরনের কোনো বিশৃঙ্খলা সৃষ্টিকারীর পক্ষে কখনো দিন ছিল না, শুরু থেকেই নাই, এখনও নাই। বিক্ষিপ্ত ঘটনা যেগুলো ঘটে যাচ্ছে সেগুলোর ব্যাপারেও কিন্তু খোঁজখবর নিচ্ছে দল, তদন্ত করছে এবং তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হলে দল বহিষ্কার পর্যন্ত করছে। এবং আমরা যেই পর্যায়ের নেতা হই না কেন, আমাদের বিরুদ্ধে অভিযোগ আসলে কিন্তু কারণ দর্শানো নোটিশ দেওয়া হচ্ছে। আমি অপরাধী হই কি না বা অপরাধী কি না সেটাও কিন্তু আগে দেখা হচ্ছে না, অভিযুক্ত হলেই কিন্তু আমাদেরকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হচ্ছে। আমরা আমাদের জবাব দেই, সেখানে যদি দল সন্তোষজনক মনে করে আমাদের একটু যেতে হচ্ছে জনাব তানভীরের কাছে, যে আজকেও জনাব আসিফ মাহমুদ উপদেষ্টা উনি বলেছেন যে অভ্যুত্থান যদি ব্যর্থ হয় তাহলে চূড়ান্ত বিপ্লবের ডাক আসবে। আবার একই সাথে আমরা দেখছি যে আগে যেইভাবে জনস্রোত বিভিন্ন ডাকে পাওয়া যেত সমন্বয়কদের, এখন সেটা হয়তো কিছুটা ভাটা পড়েছে কিনা, এই ক্ষেত্রে আপনার বিশ্লেষণটা কি? আমাদের খুব অল্প সময় রয়েছে। প্রথমেই বলবো যে সমন্বয়কদের আমি একটি কথা একদম স্পষ্টভাবে বলবো, আমরা পাবলিক ইউনিভার্সিটিতে যারা পড়ালেখা করেছেন, ঢাকা ইউনিভার্সিটিতে এটার একদম প্রথম রুট লেভেলে শুরু করেছেন তারা, কিন্তু 17 জুলাই 18 জুলাইয়ের পর থেকে, অর্থাৎ যেই দিন ছাত্রলীগ কর্তৃক যেই রাতে প্রচন্ড ভাবে পিটানো হয় ঢাকা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদেরকে এবং তারপরে তাদের হল যখন বন্ধ করে দেওয়া হয়, তারা বাড়িতে চলে যেতে বাধ্য হয়, তার পরের যে প্রেক্ষাপটটা, এই প্রেক্ষাপটটা যদি একটু চিন্তা করেন, এখানে বেসরকারি ইউনিভার্সিটির ছেলেপেলে এবং সাথে সাথে যত স্কুল কলেজ ছিল ঢাকা শহরে এবং মাদ্রাসাগুলা, যদি যাত্রাবাড়ি বা অন্যান্য জায়গাগুলো যদি চিন্তা করি, এইসব অঞ্চলে যারা ছাত্র ছিল
তাদের মূল্যায়নের ক্ষেত্রে আমরা সঠিকভাবে মূল্যায়ন করছি কিনা এটা একটা বড় ব্যাপার। কারণ আমরা শুধুমাত্র সমন্বয়ক বলে অনেকে অনেক জায়গা থেকে এখন বেনিফিট নেওয়ার চেষ্টা করছি অথবা বেনিফিট নিচ্ছি, কিন্তু আমরা যদি চিন্তা করি আসলে আমাদের দাবি কি ছিল, আমাদের দাবি ছিল স্বৈরাচার শাসককে সরানো, আমাদের দাবি ছিল যে সুন্দর একটা দেশ আপনি কি গঠন মনে করা। করেন যে চূড়ান্ত বিপ্লব করার মতো সেই সক্ষমতা এখনো তাদের রয়েছে? অবশ্যই তাদের সেই সক্ষমতা আছে এবং তারা সবাই এখনো, আমি বিশ্বাস করি আমরা সকলেই এখনো ইউনাইটেড, কিন্তু আমাদের মধ্যে মূল্যায়ন করার ক্ষেত্রে আমার মনে হয় সকলকে সমানভাবে মূল্যায়ন করা হচ্ছে না। যারা যেই জায়গায় আছে তারা সকলকে, আমি যেই জায়গাগুলোকে অ্যাড্রেস করার চেষ্টা করলাম, অর্থাৎ বেসরকারি ইউনিভার্সিটির যারা স্টুডেন্ট আছে, যারা মাদ্রাসার ছেলেপেলে আছে, যারা ওখান থেকে সরাসরি এই আন্দোলনের সাথে জড়িত ছিল, তাদেরকে কিন্তু ফ্রন্টলাইনে কোনো ধরনের মূল্যায়ন করা হচ্ছে না, যার ফলে আমার মনে হচ্ছে কিছুটা আন্দোলনের ভাটা নেমেছে। এই জন্য যারা সমন্বয়ক আছেন, অর্থাৎ যারা সঠিক সমন্বয়ক, আমি সঠিক সমন্বয়ক কথাটা এই জন্য বলছি, সমন্বয়ক বলতে এখন যাদের কাছে যেই ধরনের মানে মানুষের কাছে যায়, তারা বিভিন্ন ভাবে নিজেদেরকে সমন্বয়ক বলে দাবি করে বিভিন্ন বেনিফিট নেওয়ার চেষ্টা করছেন বিভিন্ন অঙ্গনে। তো সঠিক যারা সমন্বয়ক ছিলেন তাদেরকে বলবো, আপনারা বেসরকারি ইউনিভার্সিটি সহ যত ধরনের ইনফ্যাক্ট মাদ্রাসার ছাত্ররা যারা ছিল তাদের সাথেও তাদেরও পরামর্শ নেন, তাদেরকে মূল্যায়ন করেন, করার পরে আপনারা ইউনাইটেড হওয়ার চেষ্টা করেন। ইউনাইটেড আমরা একদম সাথে সাথে আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। প্রফেসর খান, আমরা জনাব মঈন খানকে আজকেও বলতে শুনলাম যে আপনি নিশ্চয়ই অবগত রয়েছেন যে অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ 2024 নিয়ে কাজ শুরু হয়েছে, যে কোনো আদালতে এই বিষয়ে যাতে কোনো প্রশ্ন তোলা না যায়, তাদের কার্যক্রম সম্বন্ধে বা বাতিল করা না যায় এই সরকারকে, অনেকটা ইনডেমনিটি অ্যাক্ট আকারে। এই ক্ষেত্রে যদি আপনি খুব সংক্ষেপে 1 মিনিটে কিছু বলতেন। হ্যাঁ, আপনি দেখেছেন যে আজকে মঈন খান এই কথাটি বলেছেন, এই কথাটার সূত্র হচ্ছে আমরা দুই চার দিন আগেই মনে হয় আমাদের উপদেষ্টাদের মধ্যে থেকে আসিফ মাহমুদের মুখ থেকেও এই কথাটি আমরা শুনেছি যে এই সরকারের বৈধতার দরকার নেই। উনি বলেছেন যে অভ্যুত্থানের পরের সরকারের কোনো বৈধতার দরকার নেই, এটা অভ্যুত্থানের সরকার, তবুও একটা অধ্যাদেশ তৈরি হচ্ছে এই সরকারের বৈধতা দেওয়ার জন্য, এবং ইনডেমনিটির প্রশ্নটিও এখানে আসছে। আপনি দেখেন এই প্রশ্নটি হয়তো এই কারণেই আসছে আমাদের, যে এই সরকার যেটি প্রতিষ্ঠিত হয়েছে সেই সরকার কিন্তু আমাদের সাংবিধানিকভাবে এই সরকার প্রতিষ্ঠিত হয়নি। আমাদের সংবিধানের 106, সেই 106 যে অনুচ্ছেদ আছে সেটাকে ব্যবহার করে আদালতের একটা মানে এখতিয়ার নিয়ে রাষ্ট্রপতি এই সরকার গঠন করেছেন। ফলে এই সরকারের অনেকগুলো কাজ সাংবিধানিকভাবে হয়নি। ফলে একটা সংকট তো আছেই, যে সাংবিধানিক বৈধতা বা সাংবিধানিকভাবে বৈধতা দেওয়ার একটা প্রশ্ন আছে। তবে এখন পর্যন্ত আমরা জানি না যে এই সরকারের এই অধ্যাদেশের মধ্য দিয়ে ইনডিমনিটিটা কোনভাবে কোন প্রকৃতির তারা চাইবে। তবে এটি আমাদের যদি ইনডিমনিটির প্রশ্নটি না থাকে, বৈধতার প্রশ্নটি যদি থাকে, সেটি মনে হয় বেশি মানে গুরুত্বপূর্ণ হবে। বাদরুল, শেষ 30 সেকেন্ডে আপনি যদি কিছু বলতেন। আমি মনে করি এই তত্ত্বাবধায়ক সরকারকে দ্রুত যে কাজ সংস্কার করেন, যেটাই করেন দ্রুত করতে হবে, এবং জনগণের প্রতি আস্থা আনার জন্য যে কাজগুলো করলে জনগণ সন্তুষ্ট থাকবে, রাজনৈতিক নেতৃবৃন্দ সন্তুষ্ট থাকবে, অর্থাৎ জনগণ এবং রাজনৈতিক নেতৃত্ব যখন আস্থায় আসবে এই সরকারের প্রতি, একটা নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা এবং প্রয়োজনীয় সংস্কার, যেই সংস্কার করলে জনগণের প্রয়োজন, যেগুলো তাদের করা প্রয়োজন শুধু সেগুলোই করা, এবং ওনারা যতগুলো কর্ম করে যাচ্ছেন এই কাজগুলোর বৈধতা দিবে কিন্তু আগামী পার্লামেন্ট, এবং সেই জন্য একটা নির্বাচন করার জন্য একটা রোডম্যাপ ঘোষণা করা জরুরি। কতদিন নির্বাচন করবে এবং কোন সংস্কারগুলো প্রায়োরিটি বেসিস করবে। সবাইকে অনেক ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের আমাদের যে বিষয় ছিল দেশ জুড়ে বিক্ষোভ ও বিশৃঙ্খলা, আমরা আলোচকদের আলোচনার মাধ্যমে যেটা বুঝলাম যে বিক্ষোভ বিশৃঙ্খলা রয়েছে, কিন্তু জনমনে স্বস্তি ফেরানোর জন্য এই জায়গাগুলোর আশু সুরাহা প্রয়োজন, এবং জনগণের যেই দাবি বা তাদের যে আকাঙ্ক্ষা, রাজনৈতিক দলগুলো, সমন্বয়ক যারা বিপ্লবের সাথে ছিলেন, সবাইকে সংশ্লিষ্ট করে তাদের দাবিগুলো
পূরণের দিকে অবশ্যই এই উপদেষ্টা যারা অন্তর্বর্তী সরকার রয়েছেন তাদের নজর দেওয়া উচিত, এবং মানুষের যে সদিচ্ছা বা তাদের যেই আস্থার জায়গা সেটা অতি দ্রুত অর্জনের জন্য কাজ করা উচিত। এছাড়াও রয়েছে যে রোডম্যাপের যে জায়গাটা, এই রোডম্যাপ ছাড়া হয়তো জনমনে আস্থাটা নিয়ে আসা অনেক দুষ্কর হয়ে যাবে। আপনাদের সবাইকে ধন্যবাদ।